হঠাৎই উত্তাল কুয়েটে তালা ভেঙে হলে আন্দোলনরত শিক্ষার্থীরা ছাত্রদের বহিষ্কার সহ ক্ষমতার অপব্যবহারে উপাচার্যের পদত্যাগ দাবি। আমরা 6 দফা থেকে এক ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। কুষ্টিয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মুয়াজ্জিনের। ঝালকাঠিতে যাত্রীবাহী বাস উল্টে আহত 13। যশোরে গাছ পড়ে 1 ঘন্টা বন্ধ ছিল যান চলাচল। প্রচন্ড খরতাপের পর স্বস্তির বৃষ্টি। বৈশাখে প্রথম বারিধারায় ভিজল বিভিন্ন জেলা। ফসলের মাঠে প্রাণের সঞ্চার। ঢাকা আরিচা মহাসড়কে দিনে দুপুরে ডাকাতি। পুলিশের অভিযানকে থোড়াই কেয়ার। আতঙ্কে যাত্রী ও চালক। 4-5 উঠে ওইটা 800 টাকায় যাত্রী সব লয়ে যায়। ভয় পাই, আতঙ্কে থাকি, কোন সময় কোনটা ঘইটা যায়। এবং জেলায় জেলায় বৈশাখী মেলা ফিরছে ঐতিহ্যবাহী খেলাধুলা। ব্রাহ্মণবাড়িয়া ব্যতিক্রমী শুটকি মেলায় ক্রেতা দর্শনার্থীর ভিড়। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত আপনাদের সাথে আছে চৈতি সরওয়ার। তালা ভেঙে আবাসিক হলে প্রবেশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 2টায় শিক্ষার্থীরা হলের তালা ভাঙেন। এদিকে ছাত্রদেরকে বহিষ্কার সহ ক্ষমতার অপব্যবহার করায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদের পদত্যাগের 1 দফা দাবি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার দুপুর 12টার দিকে কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে প্রেস ব্রিফিং এর মাধ্যমে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। দুরবস্থার ভিতরে না থেকে তারা তাদের হলে উঠে যাবে। আর বাদ বাকি যা হবে পরবর্তীতে আমরা ডিসিশন আরও সামনে কন্টিনিউ করবো। সবাই আসুক, ঠিক আছে? ম্যাক্সিমাম তো আসছে, আরও যারা বাড়িতে আসে আমাদের কথা হচ্ছে সবাই চলে আসুক, ঠিক আছে? তারা আপনারা জানেন যে আজকে আমাদের অনেক অনেক বড় ভাইরা আছে এবং ঢাকার যারা আছে বিশেষ করে তারা হচ্ছে মানববন্ধন করবে, ঠিক আছে? এরকম দাবিতে তারপরে বুয়েটে সব জায়গায় মানববন্ধন হচ্ছে। এই নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। কথা বলবো তার সাথে। রকি, এখন ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন শিক্ষার্থীরা? যে 6 দফা দাবি ছিল, এই দাবিতে কিন্তু তারা সরে এসেছে এবং তারা এখন 1 দফা দাবিতে চলে আসছে। তাদের একটি দাবি, সেটা হচ্ছে যে কুয়েটের যে বর্তমান উপাচার্য আছে প্রফেসর ডক্টর মাসুদ, তার অপসারণ। এবং শুধু তার অপসারণ না, তার অপসারণের পরবর্তীতে নতুন ভিসি নিয়োগের মাধ্যমে কুয়েটের শিক্ষার্থীরা আগামীতে শিক্ষা কার্যক্রম চালাতে চায়। আমি একটু বলে রাখি যে গত 18 ফেব্রুয়ারি কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের সাথে যে বহিরাগতদের সংঘর্ষ হয়, এই রক্তক্ষয়ী সংঘর্ষের পর কিন্তু সাধারণ শিক্ষার্থীরা 6 দফা দাবিতে আসলে মাঠে নেমে পড়ে এবং পরবর্তী কিন্তু 25শে ফেব্রুয়ারি কুয়েট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে কুয়েটের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে হল এবং একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এবং আগামী 2রা মে কিন্তু হল খুলে দেওয়ার পূর্ব নির্ধারিত সময় আছে এবং 4ঠা মে কিন্তু একাডেমিক কার্যক্রম শুরু করার কথা। কিন্তু এরই মধ্যে গতকাল রাতে সিন্ডিকেট সবাই কিন্তু 37 জন শিক্ষার্থীকে কিন্তু আসলে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং আজ সকালে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এই সিন্ডিকেট সবার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত প্রত্যাখ্যানের পাশাপাশি কুয়েটের ভিসির অপসারণ সহ 1 দফা দাবিতে চলে এসেছে। এবং তারা আমাদেরকে সর্বশেষ যেটি জানিয়েছে যে তাদের যে 6 দফা দাবি ছিল, এই 6 দফা দাবি থেকে তারা এখন সরে এসেছে এবং তারা কিন্তু এখন কুয়েট ভিসি অপসারণের 1 দফা দাবিতে আছে। এবং এই মুহূর্তে আমি যে হলটি আছে, এই হলটিতে কিন্তু কিছু সময় আগে তালা ভেঙে সাধারণ শিক্ষার্থীরা প্রবেশ করেছে। এবং শুধু এটি নয়, কুয়েটের যেই 7টি হলের ভিতর প্রায় 6টি হলেই কিন্তু তালা ভেঙে সাধারণ শিক্ষার্থীরা প্রবেশ করেছে এবং তারা সেখানে অবস্থান করছে। তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের যে 1 দফা দাবি আছে, এই 1 দফা দাবির কিন্তু তারা মাঠে থাকবে এবং আন্দোলনে তারা অংশগ্রহণ করবে। এর বাইরে কিন্তু আরেকটু বিষয় একটু আমি বলে রাখতে চাই যে আমরা কুয়েটের যে প্রশাসন আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেটি বলেছে যে সিন্ডিকেট সবার সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু একাডেমিক কার্যক্রম বন্ধর পাশাপাশি হল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল এবং গতকাল রাতে কিন্তু সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ হল খুলে দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। এবং আমাদেরকে এটিও জানানো হয়েছে যে
কুয়েট ভিসির যে অপসারণের বিষয়টি সেটা তো আসলে সিন্ডিকেট সবার বা শিক্ষার্থীদের দাবির সাথে সম্পর্কিত না, যেহেতু এখানে রাষ্ট্রপতির মাধ্যমে কুয়েটের উপাচার্যের আসলে নিয়োগ হয়েছে এবং রাষ্ট্রপতি যদি মনে করে যে এই মুহূর্তে অপসারণ প্রয়োজন সেক্ষেত্রে এরকম সিদ্ধান্ত আসতে পারে। তো সাধারণ শিক্ষার্থীরা বলছে যে যেসব শিক্ষার্থীরা গত 18 ফেব্রুয়ারি বহিরাগতদের দ্বারা কিন্তু আসলে আহত হয়েছে, পরবর্তীতে কিন্তু তারা মামলাও শিকারও হয়েছে। পার্শ্ববর্তী একজন ব্যক্তি কিন্তু কুয়েটের 22 জন শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে এবং 37 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং শিক্ষার্থীরা ধারণা করছে যে সকল সাধারণ শিক্ষার্থীরা বহিরাগতের দ্বারা আহত হয়েছিল তারাই মামলার আসামি হয়েছে এবং তাদেরকে হয়তো বা বহিষ্কারের ভিতর রাখা হয়েছে। তারা 37 জন শিক্ষার্থীর আসলে তালিকা চাইলেও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সে তালিকা দেওয়া হয়নি। তো সেই দিক থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটু ক্ষোভ আসলে বিরাজ করছে এবং আজ দুপুরের পর থেকে কিন্তু তারা দুর্বার হল চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ মিছিল এবং পরবর্তীতে কিন্তু হল ভেঙে প্রবেশ করছে এবং এই এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা স্ব হলে অবস্থান করছে এবং তাদের এই আন্দোলন চলমান থাকবে বলে আমাদেরকে জানিয়েছে। খুলনার কুয়েট বিশ্ববিদ্যালয় থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর ইসলাম রকি। কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক মুয়াজ্জিনের। মঙ্গলবার ভোরে সদর উপজেলার পটিকাবাড়ি ইউনিয়নের নদাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী স্থানীয় খেজুরতলা খানপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। এদিকে ঝালকাঠি পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীল এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে 13 জন আহত হয়েছেন। ভোর 5টার দিকে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া যশোর বেনাপোল মহাসড়কের নাভারণ বাজারে চলন্ত ট্রাকের উপর গাছ উপড়ে পড়ে চালক ও হেলপার আহত হয়েছেন। বেলা 12টার দিকে নাভারণ বুজুর বাগান হাই স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় 1 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। চারপাশে দুই পাশ ধারে যে এত মরা গাছ আছে, এই মরা গাছগুলোর জন্য এখন পুরো রোডটা হয়ে গেছে মৃত্যুপুরী। আমরা সাধারণ মানুষ খুবই বিপদে আছে এই গাছ। আমার মতো দুস্থ গরিব একটা মহাজন সেই বিপদগ্রস্ত। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার 11 আসামিকে বিস্ফোরক দ্রব্য আইনের আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি করেছিলেন নিহত আইনজীবীর ভাই খানে আলম। মঙ্গলবার সকাল 11:30টার দিকে চট্টগ্রামের 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন মাহমুদ মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। এর আগে এজাহারভুক্ত 11 জন আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়। গেল বছরের 26 নভেম্বর সনাতন জাগরণী মঞ্চের নেতা চিন্ময় ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভের সময় সহিংসতা ও হামলায় আইনজীবী আলিফের মৃত্যু হয়। কুমিল্লা সদরের আড়াইওড়া এলাকায় যৌথ অভিযানে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক মুন্নার বাড়ি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এসবে মুন্নাকে বাড়িতে পাওয়া যায়নি। মঙ্গলবার ভোরে এই অভিযান চালানো হয়। অভিযুক্ত ওমর ফারুক মুন্না দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে রাজনৈতিক পরিচয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত বলে অভিযোগ রয়েছে। অভিযানের বাড়ি থেকে 11টি ধারালো ছুরি, একটি চেকোস্লোভাকিয়া নির্মিত রাইফেল ও একটি বিদেশি শটগান উদ্ধার করা হয়েছে। সুনামগঞ্জের মোকামচড়া নদীর উপর সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের বালু পাথর দিয়ে হচ্ছে নির্মাণ কাজ, প্রয়োজনীয় রড সিমেন্টও ব্যবহার হচ্ছে না। তবে এসব অভিযোগ নিয়ে কথা বলতে রাজি হননি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। সহকর্মী শাবাজউদ্দিন মান্নার রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। সুনামগঞ্জের জুমগাঁও এই এলাকায় বসবাস করে বাঙালি ও গারো নৃগোষ্ঠী। স্বাধীনতার এত বছরেও উন্নয়নের ছোঁয়া পায়নি দুয়ার বাজার উপজেলার জুমগাঁও ও পূর্ব পেকমপাড়ার এলাকার বাসিন্দারা। মেঘালয় রাজ্য থেকে পাহাড়ি ঢলে ভয়ঙ্কর হয়ে ওঠে মোকামচড়া নদী। অনেক দিনের আকাঙ্ক্ষা স্থানীয়দের নদীর উপর একটা ব্রিজ। এটি নির্মাণে ব্যয় ধরা হয় 1,14,88,000 টাকা। কাজের শুরু থেকেই দুর্নীতির নানা অনিয়ম হচ্ছে ব্রিজের কাজে। ফাটল ধরেছে ব্রিজের মূল পিলার ও ভীমে।
এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের বালি পাথর দিয়ে হচ্ছে কাজ, দেওয়া হচ্ছে না নিয়ম মতো সিমেন্ট রড। চেয়ারম্যানের পিছিয়ে পিছিয়ে ঘুরছি, মেম্বারের পিছিয়ে পিছিয়ে ঘুরছি, এমপি সাহেবের গেটের বারিন্দা দিয়ে আমরা পিতৃতুল্য মুরব্বী হল থেকে লই আমরা গিয়ে এখানে দাঁড়াই দিচ্ছি খালি এই ব্রিজটার কারণে। আপারের এমনি কাজ করেন, এদিকে ফাটা এদিকে ফাটা, মানে সম্পূর্ণ ব্রিজের মাঝে মানে দুর্নীতির কোনো শেষ নাই। বিম মূলত ব্রিজের প্রধান ইয়ে হয়েছে একটা বিম, তিনটা বিমে ফাটা। কাম করছে সম্পূর্ণটা চুরি করছে। আমরা কোনো কিছু দেখাইলে আমরা হইতেছে যে আমরা এই এলাকার মানুষ, আমরা এই সমাজের মানুষ, আমরা দেখাইলে আমরা হয় এগুলা তোমাদের ফাংশন না, এগুলা আমাদের ফাংশন। আমরা আইসি ব্রিজ করবো, আমরা ব্রিজ করিয়া যাইমু। প্রত্যেকটা গাডওয়াল ফাটা, জয়েন্টে ফাটা, এখানে মাঝে কইছে উঠিয়া তারা এটা সমস্যা না করে তারা আস্তর দিয়া সমাধা কইরা দিলাইছে। ঠিকাদার জানান, বালু সিমেন্ট ব্যবহারের সঠিক তথ্য তিনি জানেন না, ইঞ্জিনিয়ারের পরামর্শে কাজ করে থাকেন। ইতিহাস শুনেন, আমরা হইলাম কামলা মানুষ, মালিকের যা আইনা দিব তার যে কাম করি। ব্রিজের অনিয়ম নিয়ে কথা বলতে রাজি হননি প্রকল্প কর্মকর্তাও। আমি মনে করছি যে আপনি জান নাই, আপনি গেছেন, আমি তো আপনার বলছি যে আমি গেছি, আমি নিজে তো আপনি নিজে গেছেন, সেখানে তো আমার দোকানে বলা মানে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত উদ্যোগ দেখতে চান এলাকাবাসী। টানা তাপপ্রবাহের পর দেশের বিভিন্ন স্থানে বৈশাখের প্রথম বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে। হঠাৎ এমন বৃষ্টিতে দীর্ঘদিনের অনাবৃষ্টিতে শুকিয়ে যাওয়া প্রকৃতিতে যেন প্রাণ ফিরেছে, তেমনি প্রাণ ফিরেছে ক্ষেতের ফসলেও। আগামী 1 থেকে 2 দিন বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে আরও বৃষ্টিপাত হতে পারে বলে বলছে আবহাওয়া অফিস। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। টানা কয়েকদিনের তীব্র দাবদাহের পর উপকূলীয় জেলা পটুয়াখালীর বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। দুপুরে কলাপাড়ায় ঘণ্টাব্যাপী মুষলধারে ও ভোররাতে পটুয়াখালী, মির্জাগঞ্জ, দুমকি ও রাঙাবালির বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। উপকূলীয় এলাকায় হঠাৎ এমন বৃষ্টিতে নেমে আসে স্বস্তি। অনেকেই একটু প্রশান্তির জন্য গা ভেজান বৃষ্টিতে। এদিকে পটুয়াখালী আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলীয় এলাকায় আগামী 1 থেকে 2 দিন বিক্ষিপ্তভাবে আরও বৃষ্টিপাত হতে পারে। তবে 5 দিন পর ফের শুরু হতে পারে তাপপ্রবাহ। টানা গরমের পর বৈশাখের দ্বিতীয় দিনে বৃষ্টি হয়েছে গোপালগঞ্জেও। মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার পর নেমে আসে বৃষ্টি। দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে প্রশান্তি পায় সাধারণরা। এমন হঠাৎ বৃষ্টিতে দীর্ঘদিন ধরে শুকিয়ে যাওয়া প্রকৃতিতে যেমন প্রাণ ফিরেছে, তেমনি প্রাণ ফিরেছে জমির ফসলেও। আগামী 20 এপ্রিল পর্যন্ত এমন তাপমাত্রা সহনীয় থাকবে বলছে আবহাওয়া অফিস। এই বৃষ্টিতে আমাদের মাঝে অনেক স্বস্তি ফিরে আসছে, অনেক আনন্দ আছি, ঠান্ডা ভাব আসছে, ভালো লাগছে। অনেক দিন পরে বৃষ্টি হয়েছে, আবহাওয়া অনেকটা ঠান্ডা প্রকৃতির পরিবেশ এসছে এবং সবকিছু মিলে ভালো হচ্ছে। তীব্র গরমে অতিষ্ঠ পর্যটন নগরী কক্সবাজারেও হঠাৎ বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পর্যটক ও স্থানীয়দের মাঝে। প্রকৃতিতে দাবদাহের বদলে বইছে শীতল হাওয়া। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দিনগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাভারের ঢাকা আরিচা মহাসড়কে চলন্ত বাসে দিনে দুপুরে ঘটছে একের পর এক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। এসব ঘটনায় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল সহ মূল্যবান সামগ্রী লুট করে নিচ্ছে ডাকাত ও ছিনতাইকারীরা। সবশেষ 11 এপ্রিল একই দিনে ঘটেছে 2টি ডাকাতির ঘটনা। এতে আতঙ্ক বিরাজ করছে জনসাধারণের মাঝে। দেওয়ানিমনের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। সাভারের ব্যাংকটাউন, শিমুলতলা, রেডিও কলোনি ও সিএনবি পয়েন্টে দিনে দুপুরে চলন্ত বাসে প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। সর্বশেষ 11 এপ্রিল সিএনবি ও পুলিশ টাউন এলাকায় ঘটেছে 2টি ডাকাতির ঘটনা। এ সময় বাসে থাকা যাত্রীদের দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থ, মোবাইল, মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। বাধা দিতে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন কয়েকজন যাত্রী। এর আগে 14 ফেব্রুয়ারি, 2 মার্চ, 24 মার্চ ও 4 এপ্রিল একই কায়দায় চলন্ত বাসে ঘটেছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। এ কারণে আতঙ্ক বেড়েছে যাত্রী ও চালকদের মাঝে। 4-5 জন ওঠে, ওইটা 800 টাকায় যাত্রী সব লয়ে যায়। ব্যাগটা ধরছে, ফুলবাড়ি গিয়ে ড্রাইভার গেছে। আপনি চাক্কু বাই করে না ড্রাইভার গলা ধরে আর যাত্রীকে যা সব হাতে চাক্কু ধরে নিয়ে যায়। যাত্রীদের সবার ভিতরে একটা আতঙ্ক কাজ করে যে আমাদের উপর মানে সেই
মানে আক্রমণটা হয় নাকি? ভয় পাই, আতঙ্কে থাকি, কোন সিদ্ধান্ত কোনটা ঘইটা যায়। টাকা পয়সা আছে, ধর 2000 টাকা থাকলে তো ভয় লাগে, অনেক আতঙ্কে আছে আমরা সাধারণ মানুষ। ছিনতাই ও ডাকাতি ঠেকাতে পুলিশের পক্ষ থেকে সড়কে বাড়ানো হয়েছে তৎপরতা। পরিবহন থামিয়ে করা হচ্ছে তল্লাশি, গ্রেফতার করা হয়েছে অনেককে। ঢাকার এই যে মহাসড়কে ছিনতাই না করতে পারে এই লক্ষ্যে আমরা কঠোর চেকপোস্ট করতেছি। যেটাই ঘটেছে সেই এলাকায় কিন্তু আমরা চিরুনি অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। নাটোরের শহরের বঙ্গজল এলাকায় 1706 থেকে 1710 সালে 120 একর জায়গায় নির্মিত হয় রানী ভবানীর রাজবাড়ি বা নাটোর রাজবাড়ি। সময় ব্যবধানে দখল, অবহেলা ও অব্যবস্থাপনায় এটি জৌল সারিয়েছে। অভিযোগ আছে সরকারি কর্মকর্তারা রাজবাড়ির একাংশ দখল করে বসবাস করেন। এছাড়া এর অভ্যন্তরে গড়ে তোলা হয়েছে ভূমি অফিস, দোকানপাট সহ নানা স্থাপনা। এই অবস্থায় ঐতিহাসিক স্থাপনাটি অবৈধ দখল মুক্ত করার দাবি স্থানীয়দের। সহকর্মী মামুন খানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শামীম হাসান। দেখে বোঝার উপায় নেই এটি একটি ঐতিহাসিক স্থাপনা। এখানকার বসবাসকারীদের দেখে মনে হতে পারে এটি কোনো আবাসিক এলাকা। এখানেই দেখা মিলল নাটোর জজ কোর্টের কর্মচারী ফজলুর রহমানের। দীর্ঘদিন ধরে 10 সদস্যের পরিবার নিয়ে রাজবাড়িতেই বসবাস করছেন তিনি। আমি জজ কোর্টের জারিকারক, এই জারিকারক হিসাবে এখানে থাকি। এখানে থাকার পরে এই পর্যন্তই আমি এখন বর্তমান রিটায়ার করেছি। শুধু ফজলুর রহমানই নন, এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছেন জেলা প্রশাসকের কার্যালয়ের ড্রাইভার, বিভিন্ন দপ্তরের অফিস সহায়ক, মালি ও গার্ড, নৈশ প্রহরী, ইলেকট্রিশিয়ান, প্রাইভেট শিক্ষক, রিক্সা চালক, চা বিক্রেতা সহ অন্তত 20টি পরিবার। হঠাৎ করে বললেই তো মনে করেন বের হয়ে চলে যাওয়া যায় না একটা জায়গায় থেকে। যদি ভালো বাড়ি করে দেয় আমরা এই মুহূর্তে এখান থেকে বাইরে চলে যাব। আমরা কারেন্টের বিল দিই, আমরা এখানে বাড়ি করে আসি, তাহলে কিসের জন্য ওরা বাড়ি করে দেবে? আর ওরা ঝুঁকিপূর্ণ ভবনে কিসের জন্য থাকে? এছাড়া রাজবাড়ির অভ্যন্তরে মূল জায়গাতেই গড়ে উঠেছে ভূমি অফিস, সরকারি কর্মকর্তাদের কোয়ার্টার, দোকানপাট, পিকনিকের রান্না করার স্থান সহ বিভিন্ন স্থাপনা। এ যেন ইতিহাস ঐতিহ্য নষ্টের মহোৎসব চলছে এখানে, যা দেখে বিস্মিত সবাই। এই অবস্থায় সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি স্থানীয়দের। জানি যেখানে 8-10টা বা 12টার উপরে ফ্যামিলি থাকে। এই ফ্যামিলির মধ্যে কিছু ফ্যামিলি আছে যাদের নিজস্ব বাসা আছে, সেই বাসাগুলো ভাড়া দিয়ে রেখে তারা এখানে সরকারি কিছু সুবিধা নেওয়ার জন্য, ভোগ করার জন্য এখানে বসবাস করতে। ডিসি সাহেব যেন এটার উদ্যোগে নিয়ে এটা যেন পরিবেশ ভালো করে, আর যারা অবৈধভাবে দখল করে আছে ওদেরকে যেন উচ্ছেদ করে দিয়ে পরিবেশটা সুন্দর করে। ঐতিহাসিক এই স্থানটি দখলমুক্ত করতে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন, এমন প্রশ্নে জেলা প্রশাসক ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা জানান এই সমস্যা সমাধানে তারা কাজ করছেন, তবে এটা সময় সাপেক্ষ ব্যাপার। আইন ও বিধি মোতাবেক যে ব্যবস্থা গ্রহণ করার বিধান রয়েছে সে অনুযায়ী আমাদের কার্যক্রম চলছে। এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার। স্থানীয়ভাবে প্রশাসনের সঙ্গে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনার মাধ্যমে আমরা এগুলো সমস্যার সমাধান করে ফেলি। এখানকার বিষয়গুলো সমাধান হয়ে যাবে, এটা থাকবে না। সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে রাজবাড়িটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। পাবনায় মাটি ও বালু মিশিয়ে ভেজাল কীটনাশক ও বালাইনাশক তৈরি করায় 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে বিসিক শিল্পনগরীতে এই অভিযান চালিয়ে এক্সপার্ট এগ্রিকেয়ার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেডকে এই জরিমানা করা হয়। নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করার প্রাথমিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখছেন দেশ জনপদ সংবাদ।
জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ও সনদ প্রদান করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে 25 জন আহতকে 1 লক্ষ টাকার চেক দেওয়া হয়। একই সাথে অভ্যুত্থানে অসামান্য ভূমিকা রাখায় তাদের সনদ প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহতদের বেতন, সেশন ফি মওকুফ করেছেন। আমরা বিভিন্ন ল্যাবরেটরিতে তাদের পরীক্ষা করার পরেই আইডেন্টিফাই করেছি এবং ল্যাবরেটরি পরীক্ষার জন্য যাবতীয় লজিস্টিক সাপোর্ট আমরা তাদেরকে প্রদান করেছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং সেই প্রেক্ষিতে যথাযথ ডকুমেন্ট সহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য হিসাবে আহত শিক্ষার্থীদের সকল ফাইল আমি জুলাই স্মৃতি ফাউন্ডেশনে নিজে গিয়ে তাদেরকে হস্তান্তর করেছি। বাংলাদেশে প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে রাজশাহীতে। মঙ্গলবার নগরীর শহীদ জিয়া শিশু পার্ক রোডে কেন্দ্রটির উদ্বোধন করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী। এ সময় গাজীপুর সাফারি পার্ক থেকে আনা প্রাপ্তবয়স্ক একটি পুরুষ ও আরেকটি নারী ঘড়িয়াল প্রজনন কেন্দ্রে অবমুক্ত করা হয়। রাজশাহী বিভাগীয় বন্য প্রাণী সংরক্ষক কার্যালয় জানায়, ঘড়িয়াল বর্তমানে মহা বিপদাপন্ন প্রাণী। মহাপ্রজননের মাধ্যমে আবারও ঘড়িয়ালের বংশবৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। আজকে হচ্ছে আমরা 2টা ফিমেল এবং একটি মেল ঘড়িয়াল আমরা এখানে রাখবো, কিন্তু আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে এখানে 3টা ফিমেল এবং একটি মেল রেখে এখানে আমাদের ব্রিডিং করিয়ে এখান থেকে বাচ্চা ফুটিয়ে প্রাকৃতিক পরিবেশে ছাড়িয়ে দেওয়া। বঙ্গোপসাগরে শুরু হচ্ছে 58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। মৎস্যজীবীদের দাবি ও গবেষণা ফলাফলের প্রেক্ষিতে নিষেধাজ্ঞার সময় পরিবর্তন করে 23 মের পরিবর্তে এবার 15 এপ্রিল এবং 65 দিনের পরিবর্তে 58 দিন করেছে মৎস্য অধিদপ্তর। নিষেধাজ্ঞার সময় কমায় খুশি উপকূলীয় মৎস্যজীবীরা, তবে নিষেধাজ্ঞার আগে সহায়তার চাল না পাওয়ার আক্ষেপ জেলেদের। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। সমুদ্রে মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে 2015 সাল থেকে শুরু হয় 65 দিনের নিষেধাজ্ঞা। প্রতি বছর 20 মে থেকে 23 জুলাই এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করে মৎস্য বিভাগ। কিন্তু মৎস্যজীবীদের দাবি ও গবেষণার ফলাফলের ভিত্তিতে চলতি বছর 15 এপ্রিল থেকে সমুদ্রে শুরু হবে 58 দিনের নিষেধাজ্ঞা। সময় কমে আসায় খুশি উপকূলীয় মৎস্যজীবীরা, তবে নিষেধাজ্ঞার আগে এবারও সহায়তার চাল না পাওয়ায় আক্ষেপ রয়েছে জেলেদের মাঝে। ভিতরে আমাকেও একটা চাউল দেয়, এই চাউলটা জানি অভিযানের আগে দেয়, আমরা জানি স্বাভাবিকভাবে বাচ্চা কাচ্চা লইয়ে বাঁচতে পারি। আমি 42 বছর আগে সাগরে নামছি, এর মধ্যে জাইলিয়া কালের চাউল পাই না। সরকার যদি একটু আমাকে দিকে চাইতে তাহলে তো আমরা বাঁচতে পারতাম। 58 দিনের ভিতরে আমাকে চাউলটা যদি সরকার আমাকে দেয় তা আমরা বাল বাস্তা নিয়ে আমরা খাইতে পারবো। গবেষকরা জানান, আগের বছরগুলোতে ভুল সময়ে দেয়া হতো সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, তাই মিলত না কাঙ্ক্ষিত সফলতা। চলতি বছর থেকে যথোপযুক্ত সময়ে নিষেধাজ্ঞা শুরু হতে যাওয়ায় বাড়বে মাছের উৎপাদন ও আহরণ। বেশিরভাগ মাছই হচ্ছে যে বৈশাখের শুরু থেকেই হচ্ছে যে প্রজনন কালটা করে ওরা নির্বাচন করছিল। বিশেষ করে প্রথম বৃষ্টি হওয়ার শুরু থেকে এদের হচ্ছে প্রজননের যে পরিমাপটা এটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছিল। সেই জায়গা থেকে বর্তমান সময় যেটা দেওয়া হয়েছে এটা খুবই ফলপ্রসূ হবে। মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসন জানায়, নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে তৎপর রয়েছেন জেলেরাই। তারপরও সম্পন্ন করা হয়েছে সব প্রস্তুতি, তবে সময়সীমা পুনর্বিন্যাস করায় এখনও জেলেদের সহায়তার চালের বরাদ্দ পাওয়া যায়নি। জেলেরা এবছর খুব স্পন্টেনাসলি কাজটা করবে, কারণ তাদের দীর্ঘদিনের দাবি ছিল সময়টা পার্শ্ববর্তী দেশের সঙ্গে করা। তো ইতিমধ্যে আমরা জেলা টাস্ক ফোর্সের মিটিংটা করে ফেলেছি। গভর্নমেন্ট চেষ্টা করতেছে আরও বিশেষভাবে তাদেরকে কীভাবে এই সময়ে বিভিন্নভাবে হেল্প করা যায় সে বিষয়ে গভর্নমেন্ট চেষ্টা করছে। আর আপনি যে বিজিবির চালটি বলছেন, আমরা আসা মাত্রই সেগুলো বিতরণ করে দিই। বরগুনায় নিবন্ধিত জেলের সংখ্যা 37,000, এদের মধ্যে সমুদ্রগামী জেলের সংখ্যা 27,000।
নিউজ ডেস্ক, দেশ টিভি। ফেনীর দাগনভূঞা বাজার ইজারা নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর 12টার দিকে উপজেলার 0 পয়েন্টে এই ঘটনা ঘটে। জানা যায়, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে 4 মাস ধরে নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব চলছে। সম্প্রতি দাগনভূঞা বাজারের ইজারা নেয় বিএনপি নেতা আকবরের এক অনুসারী। এ নিয়ে সোমবার ফটিকের অনুসারীদের সাথে বাকবিতণ্ডা হয়। এর জেরে মঙ্গলবার দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। জামালপুরে গাছ কাটাকে কেন্দ্র করে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পৌর শহরের হাটচন্দ্র এলাকায় ঘটনা ঘটে। জানা যায়, নিহত মঞ্জিলা বেগম সোমবার গাছ ব্যবসায়ী মণ্ডলের কাছে 16,000 টাকা একটি গাছ বিক্রি করেন। সকালে মণ্ডল তার লোক নিয়ে সেই গাছ কাটতে আসলে মঞ্জিলার মাদকাসক্ত ছেলে মঞ্জু গাছ কাটতে বাধা দেয়। এক পর্যায়ে মণ্ডলকে চাকু দিয়ে আঘাত করে মঞ্জু। এ সময় ছেলেকে বাধা দিতে গেলে মঞ্জিলা বেগমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ছেলে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আর ঘটনার পরই পালিয়ে যায় মঞ্জু। এখন পর্যন্ত অদ্যাবধি অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ। যে মারে ধাক্কা মেরে ফেলে দিয়ে জবা করলো, আর যে গাছ কাটটা ছিল ওনাকেও মেরে মারছে, উনি মেডিকেলে ভর্তি আছে। মঞ্জিলা বেগম জিরা নামের একজন মহিলাকে তার মাদকাসক্ত ছেলে গাছ কাটাকে কেন্দ্র করে ছুরিকাঘাত করছে। আমরা ঘটনাস্থলে আইসা ওই মঞ্জিলা বেগম জিরাকে মৃত অবস্থায় পাই এবং তার দেহে অনেকগুলো আঘাতের চিহ্ন আছে। এবং যে গাছ কাটতে আসছিল গাছের ব্যাপারী ফরিদ মণ্ডল, তাকেও আহত করে সে বর্তমানে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এবং চুয়াডাঙ্গা শহরে এক যুবককে কুপিয়ে জখমের 2 দিন পর তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নিপুণ সাহা নামের সেই যুবক। গত 11 এপ্রিল রাতে দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের জেরে তরমুজ বিক্রেতা আমিনুল ও বিদ্যুৎ মিস্ত্রি রুবেলকে কুপিয়ে জখমের ঘটনা ঘটে। এর জের ধরে 12 এপ্রিল রাতে শহরের টাউন ফুটবল মাঠের সামনে নিপুণকে একা পেয়ে 20 থেকে 25 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে 2 দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। দেশের বিভিন্ন জেলায় চলছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। লালমনিরহাটের বড়বাড়িতে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে চলছে 4 দিন ব্যাপী মেলা। মেলায় রয়েছে ঐতিহ্যবাহী নানা খেলাধুলা। ব্রাহ্মণবাড়িয়ার কুলিকুন্ডা গ্রামে শুরু হয়েছে 2 দিন ব্যাপী শুটকি মেলা। এছাড়াও জামালপুরে চলছে মাঝব্যাপী বৈশাখী মেলা। সহকর্মীদের তথ্য ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। দেশের বিভিন্ন জেলায় চলছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। ফ্যাসিবাদের অবসান, দেশপ্রেমের জয়গান প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের বড়বাড়িতে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে 4 দিন ব্যাপী বৈশাখী মেলা হচ্ছে। এ মেলায় বসেছে শত শত দোকান, পাশাপাশি রয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, ঘুড়ি ওড়ানো, লাঠি খেলা, হাডুডু সহ নানা আয়োজন। আমরা শহরের মেয়েরা এগুলো খেলা আমরা নামও জানি না, ইভেন এগুলো আমরা দেখার সুযোগও হয় না। আমি 2017 সাল থেকে অপেক্ষা করতেছি এই ঘোড়া খেলা দেখার জন্য, তো বাইরে থাকার কারণে সুযোগ হয়নি। তো এইবার আমি দেখতে পারবো ইনশাআল্লাহ। খুবই এক্সাইটেড, খুবই খুশি। অনেক ভালো লাগলো। এটা অনেক বড় একটা খেলা, এর আগে আরো অনেক খেলা হয়েছে কিন্তু ওখানে এরকম দর্শক হয়নি। এই সময় আইনের কথা বলে নান্দনিক এসব অনুষ্ঠান থেকে বিগত সরকার মানুষদের দূরে রেখেছে বলে মন্তব্য করেন প্রধান অতিথি। ফ্যাসিবাদী শাসনের কারণে আমরা এভাবে মুক্ত পরিবেশে কোনো অনুষ্ঠান করতে পারি নাই। নানান বাধা, নানান আইনের কথা বলে আমাদেরকে বারবার এই ধরনের নান্দনিক অনুষ্ঠান থেকে বিতাড়িত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা গ্রামে শুরু হয়েছে 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী শুটকি মেলা। আমাদের বাপ দাদা দাদার দাদা ওরা তারা এই মেলার শুটকি মেলায় আমরা চিন্তা করতে ওদেরকে আমরা দিয়ে লাগতে পারি কিনা দোয়া করেন, আমাদের মোটামুটি লাভবান আমরা। এছাড়াও জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট বাজারে মাসব্যাপী বৈশাখী মেলা চলছে। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।
লালমনিরহাটে ও বান্দরবানে চলছে বৈশাখী মেলা ও সাংরাই উৎসব। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা এবং আবুল বাশার নয়ন। শুরুতে যাচ্ছি লালমনিরহাটে। জামাল, মেলায় দর্শনার্থী উপস্থিতি কেমন দেখছেন? পুরো শহর এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আমি এই মুহূর্তে যেখানে সহ আশপাশের কয়েকটি জেলার লাখো মানুষ কিন্তু এই মেলায় অংশগ্রহণ করছে এবং গতকালকেও ঘোড়া দৌড় ছিল এবং সেই ঘোড়া দৌড়ের পাশাপাশি কিন্তু গ্রামীণ যে খেলাগুলো ছিল সেই খেলাগুলো কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং আজকেও কিন্তু ঘোড়া দৌড় রয়েছে। লালমনিরহাটের বিভিন্ন জায়গা থেকে লাখো মানুষ কিন্তু এই মেলায় ঘোড়া দৌড় দেখতে এসেছেন। এছাড়াও কিন্তু সকাল থেকে হাডুডু সহ ঠুস খেলা, ঘুড়ি উড়ানো, সাঁতার, হাডুডু সকল ধরনের গ্রামীণ ঐতিহ্য খেলাগুলো কিন্তু চলছিল। লালমনিরহাটের বিভিন্ন মানুষের সাথে আমরা কথা বলেছি যারা এই মেলায় এসেছে, তারা যেটি বলছে যে বৈশাখ আসলেই যে আমরা বাঙালি, সেই বাঙালির ঐতিহ্য আমাদের মনকে নাড়া দেয় এবং সেই নাড়া দেওয়ার পরিস্থিতিকেই কিন্তু এই বৈশাখী মেলা নতুন করে রূপ দিয়েছে। এবং এই আয়োজক কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে তাদের পৈতৃক যে আমাদের দাদা এবং বাবারা রয়েছে তারা যেই খেলাধুলোগুলো করে বড় হয়েছে, শারীরিকভাবে যতটা সুস্থ ছিল তা বর্তমান সময়ের শিশু এবং কিশোররা কিন্তু সেই খেলাগুলো থেকে বঞ্চিত এবং অনেকটাই দুর্বল। এবং যাতে আগামী প্রজন্ম এবং বর্তমানের যে তরুণ প্রজন্ম রয়েছে তারা যাতে গ্রামীণ ঐতিহ্যবাহী এসব খেলাধুলোয় আকর্ষিত হয় এবং যে বিভিন্ন ধরনের যে গ্রামীণ ঐতিহ্য রয়েছে সেগুলোর প্রতি যাতে আকৃষ্ট হয় এবং এগুলো যাতে বাংলা থেকে হারিয়ে না যায়, সেই জন্য কিন্তু এই ধরনের মেলার আয়োজন করা হয়েছে। গতকালকে দুপুরবেলার পরেই কিন্তু লালমনিরহাটের যে বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে এই মেলাটি রয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু উদ্বোধন করেছেন এবং উদ্বোধনের পরেই যে ঘোড়া দৌড় অনুষ্ঠিত হয়েছে সেই ঘোড়া দৌড়ে কিন্তু উত্তরাঞ্চলের 16টি জেলার যে যারা শ্রেষ্ঠ সাওয়ার ঘোড়া পরিচালক তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং আজকেও যথারীতি কিন্তু 16টি জেলার সোয়াররা ঘোড়া নিয়ে অংশগ্রহণ করবেন এবং সকালবেলা কিন্তু লালমনিরহাটের সেন্দুরমতি পুকুরে এই মেলারই একটি অংশ, সেখানে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আরেকটি বিষয় জানাতে চাই যে এই শুধুমাত্র ঐতিহ্যবাহী খেলাধুলাই তুলে ধরছে এরকমটি নয়, এছাড়াও কিন্তু এই খেলার মাঠ প্রাঙ্গণে শত শত দোকান রয়েছে। সেই শত শত দোকানগুলোতেও কিন্তু গ্রামীণ ঐতিহ্যবাহী যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে হস্তশিল্প, মাটি দিয়ে তৈরি নানা ধরনের জিনিসপত্র কিন্তু উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। সব মিলিয়ে যদি বলতে চাই, এই মেলার মাধ্যমে কিন্তু গ্রামীণ ঐতিহ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং যে আমাদের যে পূর্বের যে পৈতৃক খেলাধুলাগুলো রয়েছে যেগুলো শারীরিকভাবে আমাদেরকে সুস্থ রাখে, সেই খেলাগুলো যাতে আগামী প্রজন্ম উজ্জীবিত হয় সেই জন্য কিন্তু আয়োজন করা হয়েছে। আমরা বৈশাখী মেলার আরো খবর জানতে এবারে যেতে চাই বান্দরবনে। সেখানে একজন সহকর্মী অপেক্ষায় রয়েছেন। আপনি জানাবেন যে আপনার ওই বান্দরবনে কি ধরনের মেলা আয়োজন হয়েছে এবং এই মেলা কি ধরনের বার্তা আসলে আগামী প্রজন্মের কাছে তুলে ধরছে? সাংগ্রাই উৎসবের তৃতীয় দিন। এখন আমি আছি ঐতিহাসিক রাজার মাঠ এলাকায়। এখানে লোকারণ্য পরিণত হয়েছে। ঠিক দুপুর 2টা থেকে বিভিন্ন পাড়া, বিভিন্ন এলাকা থেকে এসে মানুষ সমবেত হয়েছে। এই মুহূর্তে সাংগ্রাই উৎসবের তৃতীয় দিনে ঐতিহ্যবাহী বলি খেলা, তৈলাক্ত বাস আরোহণ, লুকোজ ক্রীড়া মেলায় পুরস্কার বিতরণ করা হচ্ছে। এখানে রয়েছেন বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার SM রাকিব ইবনে রেজওয়ান। তিনি আসলে ক্রেস্ট প্রদান করছেন সাংগ্রাই উৎসবের যিনি আহ্বায়ক রয়েছেন তনু, এবং তিনি তাকে ক্রেস্ট প্রদান করছেন। একটু জানিয়ে রাখি যে সাংগ্রাই উৎসবের আজ তৃতীয় দিনে এখানে বাস আরোহণ প্রতিযোগিতা রয়েছে বলি খেলা রয়েছে, বালিশ খেলা প্রতিযোগিতা রয়েছে। অর্থাৎ এখানে দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া যে লোকজ সংস্কৃতি বাংলাদেশের, সেই লোক সংস্কৃতি গুলো আসলে এখানে আয়োজন করা হয়েছে। ক্যামেরা চোখে দেখা যাচ্ছে একটি বাঁশের মধ্যে তেল দিয়ে মিশ্রণ করে বাঁশটি খাড়াভাবে রাখা হয়েছে। সেখানে যারা প্রতিযোগী রয়েছেন, একজন প্রতিযোগী সেই তৈলাক্ত বাঁশের উপরে যে হলুদ পতাকাটি রয়েছে, সেই হলুদ পতাকাটি নেওয়ার জন্য অনেকটা উপরে উঠে গেছে। আসলে দেশের যে গ্রাম অঞ্চলের লোকজ যে সংস্কৃতিগুলো, সেই সংস্কৃতিগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে পর্যটকরা আসছেন, বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসছেন। তারা এই ধরনের একটি আয়োজন দেখে সবাই খুশি। সবাই সাংগ্রাই উৎসবের যারা আয়োজক কমিটি রয়েছেন তারা আয়োজক কমিটিদেরকে ধন্যবাদ জানিয়েছেন। দেখতে পাচ্ছেন যেই
আজকের ইভেন্টের যে তৈলাক্ত বাঁশের একদম একদম মাথার উপরে যে পতাকাটি রয়েছে, হলুদ পতাকাটি নেওয়ার জন্য একজন প্রতিযোগী ইতিমধ্যে একদম উপরে উঠে গেছে। এটি আসলে একটি ঝুঁকিপূর্ণ এবং প্রতিযোগিতার মধ্যে এটা পাড়ি দিতে হয়। পুরো বাসটাই তেল দিয়ে পিচ্ছিল করে রাখা হয়েছে। অনেকে দীর্ঘক্ষণ ধরে এই বাস আরোহণ করার চেষ্টা করেছে, অনেকে পারেনি। এখন সর্বশেষ যে প্রতিযোগী সেই আমরা দেখতে পাচ্ছি অনেকটা তার যেই পতাকাটি নেওয়ার জন্য একদম শীর্ষে উঠে যাচ্ছে। আর কিছুক্ষণ পর পরে হয়তো তিনি সেই পতাকাটি ছুঁয়ে তার যেই লক্ষ্য উদ্দেশ্য সেই পতাকাটি আসলে নামিয়ে আনতে পারেন। আসলে একটি বিষয় জানিয়ে রাখি, সাংগ্রাই উৎসব আজকে তৃতীয় দিন চলছে। আগামীকাল সাংগ্রাই উৎসবের যেই মৈত্রী পানি বর্ষণ কর্মসূচি সেটি শুরু হবে আগামীকাল থেকে 3 দিন মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠিত হবে। একটু আগে এখানে আমরা দেখেছি বিভিন্ন নারীরা বিভিন্ন পাড়া থেকে এসে দড়ি টানা যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় তারা অংশ নিয়েছেন। 3 পার্বত্য জেলার যারা খেলোয়াড় রয়েছে তারা আসলে এখানে অংশ নিচ্ছেন। এখানে হাজার হাজার প্রতিযোগী সবাই ক্যামেরা বন্দি করার চেষ্টা করছেন। এখানে যে তৈলাক্ত বাঁশের উপরে একদম যে প্রতিযোগী তিনি ইতিমধ্যেই একদম উঠে গেছেন। তিনি তার সফলতার শীর্ষে একদম হলুদ যে পতাকাটি তিনি হাতে নিয়ে আসলে তিনি জয়ী হয়েছেন। সবাই আসলে তাকে করতালি দিয়ে তাকে ধন্যবাদ জানাচ্ছেন। ইতিমধ্যেই হলুদ যে পতাকাটি রয়েছে সেই পতাকাটি তৈলাক্ত বাঁশ বেয়ে নেওয়ার পর নিচে ধীরে ধীরে নেমে আসে। উৎসুক মানুষ তাকে করতালি দিয়ে তাকে সাধুবাদ জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে, ধন্যবাদ জানাচ্ছে। এখানে একটি কথা জানিয়ে রাখি, 3 পার্বত্য জেলায় যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দা রয়েছেন, বিশেষ করে বান্দরবানে 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে, তারা সবাই এখানে সমবেত হয়েছেন, বাঙালিরা এসেছেন। অর্থাৎ সব মিলিয়ে সাংগ্রাই উৎসবের যেই আমেজ, সেই আমেজটা ইতিমধ্যেই আসলে বান্দরবানে জমে উঠেছে। আগামীকাল যেই মৈত্রী পানি বর্ষণ রয়েছে সেটি আগামী 3 দিন ধরে অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠ থেকে সাংগ্রাই উৎসবের সর্বশেষ চলে যাচ্ছি। নয়ন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে লালমনিরহাট এবং বান্দরবান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে মাগুরায় চলছে ঐতিহ্যবাহী লাঠি খেলা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, কারা এই খেলার আয়োজন করেছে, খেলায় অংশ নিচ্ছেন যারা, তারা কি বলছেন? ধন্যবাদ চৈতি। আমরা আছি মাগুরার চাউলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর খেলার মাঠে। এখানে জেলা বিএনপি আয়োজিত লাঠি খেলার একটি উৎসব আয়োজন করা হয়েছে মাঠে। আসলে মূলত বাঙালির চিরাচরিত যে গ্রামীণ বাংলার ঐতিহ্য, এটা কিন্তু এই লাঠি খেলা। এই বর্ষবরণকে ঘিরে মাগুরায় সরকারি বেসরকারি রাজনৈতিক বিভিন্ন মহল এই বর্ষবরণ পালনের জন্য বিবিধ কর্মসূচি হাতে নিয়েছে, যার মধ্যে আজ জেলা বিএনপি আয়োজিত এই লাঠি খেলা উৎসবটি আজকে উৎসবে পরিণত হয়েছে। এখানে নারী পুরুষ ছোট বড় সবাই আপামর জনতা এই লাঠি খেলা দেখতে এখানে উপচে পড়া ভিড় পড়েছে। আসলে লাঠি খেলাটা মূলত জমিদার প্রথার পরেই লাঠি খেলার লাঠিয়াল বাহিনী লাঠি এটা শুরু হয়। লাঠি আসলে এটা যেন লাঠি বললে হবে না, যে বাঁশ ঝাড় থেকে যে বেকানো গিটালা যে বাঁশ, এই বাঁশগুলো রোদে এবং পানিতে পানেট করে তারপর ওই প্রত্যেকটা গিটে গেটে লোহার যে পাকানো নল দিয়ে যে বাঁশটা লাঠি তৈরি হয়, ওই লাঠি দিয়েই মূলত লাঠিয়ালরা তাদের শারীরিক কসরত গুলো দেখিয়ে থাকেন। আজ আমরা নিশ্চিন্তপুরে বিএনপি আয়োজিত যে বিশাল এক লাঠি মেলার উৎসবের যে আয়োজন দেখতে পাচ্ছি, এই আয়োজনকে ঘিরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করছে। আমরা এই আয়োজনকে ঘিরে আমরা কথা বলবো মাগুরার জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খানের সাথে। তিনি আসলে এই বাংলার প্রকৃত রূপকে ফুটিয়ে তোলার জন্যই আজ এই লাঠি খেলার আয়োজকদের অন্যতম একজন কর্ণধার। আমরা এখন কথা বলবো তার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন, দীর্ঘ বছর পরে বাংলাদেশে সত্যিকার অর্থে
পয়লা বৈশাখ উদযাপনের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি নির্দেশ দেন এবং তিনি সম্পূর্ণরূপে নিজে সারা বাংলাদেশ তদারকি করছেন। তার ধারাবাহিকতায় মাগুরাতে আমরা গতকালকে র্যালি করেছি এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি। বিভিন্ন উপজেলায় সাপ খেলা, লুডু খেলা, লাঠি খেলা, হাডুডু খেলা চলেছে এবং আজকে এই মাগুরার চাউলে ইউনিয়নের নিশ্চিন্তপুর বাজারে ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন করা হয়েছে এবং সেই উপলক্ষে আপনারা দেখছেন এখানে হাজার হাজার নারী পুরুষ সম্মিলিত হয়েছে এই খেলা উপভোগ করার জন্য। আমরা বলতে চাই, বাংলাদেশে যে কালচারের অপমৃত্যু হয়েছিল তা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আবার আমরা বাংলাদেশের মানুষের দ্বারে ফিরিয়ে দিতে চাই। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল মাগুরা থেকে নিশ্চিন্তপুর মাঠ থেকে লাঠি খেলার সর্বশেষ। পঙ্কজ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে মাগুরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী পঙ্কজ রায়। এবং এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।